হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। অলরেডি কিন্তু আপনাদের গণবিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে। তবে মেরিট লিস্ট কিন্তু জানা যায়নি এখনো, যে মেরিট লিস্ট কখন পাবলিক হবে এখনো জানা যায়নি। এবার একটু ডিফারেন্ট আমরা লক্ষ্য করতেছি যে প্রত্যেকবারে গণবিজ্ঞপ্তির সময় বা আগে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হতো। আর এবার একটু ঝামেলা হচ্ছে, এই মেরিট লিস্ট না পাওয়ার কারণে অনেক প্রার্থী কিন্তু আবেদন করতে প্রবলেম হচ্ছে। তাই আপনারা মেরিট লিস্ট জানার আগে আপনাদের মার্কসগুলো লক্ষ্য রাখবেন। যাদের মার্কস অর্থাৎ 60-এর চেয়ে কম আছে, 60 মার্কের কম আছে, তারা সর্বদা নর্মাল প্রতিষ্ঠানগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং মিডিল লেভেল যে প্রতিষ্ঠান, মিডিল লেভেল বলতে অনেকে বলেছেন যে শহরের পাশাপাশি, একবারে শহরের না, শহরের পাশাপাশি। আর লো লেভেল হচ্ছে যেমন গ্রামের মাদ্রাসা, গ্রামের স্কুল কলেজ, এগুলো হচ্ছে একবারে লো লেভেল যাকে বলা হয়। আপনারা এ ধরনের প্রতিষ্ঠানগুলো চয়েস দিতে পারেন। আর যাদের 60 মার্কসের বেশি রয়েছে, তারা চাইলে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো চয়েস দিতে পারেন। এভাবে আপনাদের আবেদন করতে হবে, আর এখনই আবেদন না করাই ভালো হবে। আবেদন করার জন্য একটু ওয়েট করেন আপনারা। কয়েকদিনের মধ্যে মেরিট লিস্ট পাবলিশ হতেও পারে, 2-4 দিনের মধ্যে। এই আপনারা 30 তারিখ পর্যন্ত একটু লক্ষ্য করুন। আর আবেদন করার সময় আপনাদের যে কপিগুলো স্ক্যান করতে হবে, সকল কাগজের কিন্তু মূল ডকুমেন্টস গুলো লাগবে, অর্থাৎ আপনার মূল সার্টিফিকেট, মূল মার্কশিট, এগুলো কিন্তু স্ক্যান করা লাগবে। এগুলো আপনাদের অবশ্যই লাগবে। আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের পূর্বে আপনারা লক্ষ্য রাখবেন যে আবেদন করার পর যখন আপনারা টাকা পাঠাবেন না, তখন কিন্তু আপনার কপিটি কিন্তু আনপেইড লেখা আসবে। আর যখন টাকা সেন্ড করবেন তখন কিন্তু পেইড কপি আসবে। আপনারা অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না যে গতবার দেখা গিয়েছিল অনেকজনে আনপেইড কপিটাই নিয়ে রাখছিল এবং সেটা পরবর্তীকালে প্রবলেম হয়েছিল, বিশেষ করে এমপিওর ক্ষেত্রে। তাই আপনারা আবেদনের সময় দুইটা কপি পাবেন, একটা আনপেইডও বাড়ি করে নেবেন এবং টাকা পাঠার পর একটা পেইড কপি সেটাও বাইর করবেন। দুইটা কপি কিন্তু আপনাদের কাজে লাগবে। আর পুলিশ ভেরিফিকেশনের যে ফর্মটি আছে সেটা বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ বেশি কিছু ওখানে ডিটেলস লেখা লাগে না, শুধু ঠিকানাটা আর 2জন রেফারেন্স চাইতে পারে, এগুলো আপনার নাম, এগুলো, অন্য কিছু না। তো পুলিশ ভেরিফিকেশনটা অবশ্যই আপনারা স্থায়ী ঠিকানা দিবেন যেখানে আপনি অবস্থান করেন এবং যে এলাকার লোকেরা আপনাকে চেনে, সেগুলো। আর যদি মেয়েদের অন্য এলাকায় বিয়ে হয়ে থাকে তাহলে তারা 2 জায়গার ঠিকানা ওখানে অ্যাড করতে পারেন, তখন 2 জায়গাতেই তাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশন হবে। তো আশা করি এ সম্পর্কে আপনাদের প্রবলেম হবে না। আর আবেদন করার সময় যেহেতু আবেদন যখন আমরা করি তখন 40টি প্রতিষ্ঠান চয়েস দেই। এই 40টি প্রতিষ্ঠান অনেক সময় দেখা যায় আবেদন করার পর যখন সাবমিট করা হয় তখন দেখা যায় অগোছালো হয়ে যায়। তখন এগুলো আসলে প্রবলেম হয় যে চয়েসটা আপনি প্রথমে দিয়েছিলেন সেটা আপনার শেষের দিকে চলে যায়। তাই আপনারা এমন একজন কম্পিউটার অপারেটরের কাছে আবেদন করবেন যিনি এ বিষয়ে অভিজ্ঞ, অর্থাৎ আগে থেকে যার এই বিষয়ে মানে ধারণা রয়েছে বা আগে আবেদন করেছিল এ ধরনের, এবং তাদেরকে বলবেন যে আমাদের যেগুলো আমরা মেরিট চয়েস লিস্টগুলো সাজাবো, এই প্রতিষ্ঠানগুলো যেন ভেঙে না যায় অথবা আলাদা না হয়, সেম টু সেম যেন থাকে। এভাবে আপনারা আবেদন করতে পারেন। আবেদনের সময় অবশ্যই আপনি পাশে থাকবেন এবং পাশে থাকার সাথে আপনি দেখবেন উনি যে লিখতেছে আপনার নাম, আপনার অল ডিটেলস, এখানে কোথাও কোনো ভুল হচ্ছে নাকি আপনি অবশ্যই বারবার চেক দিবেন। প্রয়োজনে আবেদন হওয়ার পর ওটা ড্রাফট হয়ে থাকবে, সেভ করা থাকবে। আপনি এক কপি প্রিন্ট নিয়ে এসে বাসায় ভালোভাবে আবার দেখবেন। যদি সব কমপ্লিট থাকে তাহলে পরবর্তীকালে গিয়ে আপনি সাবমিট করতে পারেন। অর্থাৎ আবেদনের আপনি 2 দিন সময় নেবেন। আর ছবির কথা অনেকজনে বলেছিল যে আমি যে অ্যাপ্লিকেন্ট কপিতে যে ছবি দিয়েছি সে ছবি কি এখানে দেবো? হ্যাঁ, দিতে পারেন, তবে দেয়াটা ভালো, সব ছবি একই হওয়াটা ভালো। আর ডিফারেন্ট হলেও কোনো সমস্যা নেই। ফোন নাম্বার আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, আগের নাম্বারে যে আপনাকে দিতে হবে তা না, তবে এমন নাম্বার দিবেন যে নাম্বারটি আপনার এনআইডি দ্বারা ভেরিফাই করা থাকে। যেহেতু এই নাম্বার থেকেই পরবর্তীকালে আপনার কিন্তু এমপিও ফাইল প্লাস ব্যাংকে যে আপনার অ্যাকাউন্ট করাবে, যে অ্যাকাউন্টে আপনার টাকা আসবে, ওই অ্যাকাউন্ট ফোন নাম্বার, অ্যাকাউন্টে ফোন নাম্বার কিন্তু আপনার এনআইডি দ্বারা ভেরিফাই করা থাকবে এবং এই ফোন নাম্বারটি হলে খুব সুবিধা হবে, নাহলে পরবর্তীকালে মানে এগুলো পরিবর্তন করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেছেন। ফোন নাম্বার, ইমেল এগুলো দেবেন। আর অনেকেই বলতেছেন যে আমি অ্যাপ্লিকেন্ট কপিতে যে ঠিকানা দিয়েছিলাম তখন আমি অবিবাহিত ছিলাম, এজন্য আনমেরিট দিয়েছি। এখন আমি বিবাহিত, এখন কি আমি মেরিট দেব? অবশ্যই আপনি এখন মেরিট দেবেন, আপনার এখন যা পজিশন তাই দেবেন। বাবা মা কারো যদি মারা গিয়ে থাকে
যে যখন আবেদন করেছিলেন তখন বাবা মা মারা যায়নি, এখন গিয়েছে, ওই আগের নামটি আপনি দিবেন, মৃত্যু অ্যাড না করলেও কোনো সমস্যা হবে না। এরপরে আপনারা লক্ষ্য করবেন যে আসলে আপনাদের যে টপিকসগুলো রয়েছে, অর্থাৎ 40টি প্রতিষ্ঠানের পর ইয়েস নো অপশন রয়েছে, এই ইয়েস নো অপশনগুলো আপনারা দেখে শুনে দেবেন। আপনারা যদি জেনারেল হয়ে থাকেন তাহলে টেকনিক্যালটি সিলেক্ট করবেন না, আর টেকনিক্যাল কোনো প্রতিষ্ঠানও আপনারা চয়েসের লিস্টে রাখবেন না। টেকনিক্যাল শুধুমাত্র এটা যারা কারিগরি লাইনে রয়েছে তাদের জন্য মূলত এটা। আর 329 কোড বিশেষ করে এবার এটা আসলে 7টা সাবজেক্ট মিলে অ্যাড হয়েছে, তাই আপনারা দেখবেন যে সোশ্যাল সায়েন্সে আপনার যতগুলো পোস্ট রয়েছে সবগুলোতেই আপনি আবেদন করতে পারবেন। তবে যেহেতু পোস্টের তুলনায়, অর্থাৎ যেগুলো শূন্য পদ রয়েছে তার তুলনায় বেশি প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছে, তাই কিছু প্রার্থীর জব নাও হতে পারে। এগুলো প্রার্থীর জব যদিও না হয়, হোপলেস হওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু আপনারা সার্টিফিকেট পেয়েছেন অবশ্যই আপনাদের জব হবে। আগে যদিও সার্টিফিকেট পাওয়ার পরেও জব অনিশ্চয়তা ছিল, কিন্তু এখন আর সেটি লক্ষ্য করা যাচ্ছে না। যা আপনি অনেকেই কমেন্ট করতেছেন যে 19তম নিবন্ধনে বা 19তম নিবন্ধন থাকবে না, গণবিজ্ঞপ্তি থাকবে না, তখন আমরা কি করব? তখন আসলে আপনাদের জন্য আলাদা গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করা হবে, বিশেষ গণবিজ্ঞপ্তি। এ ধরনের তথ্য আমরা পেয়েছি, তাই যাদের চাকরি হবে না পরবর্তীকালে চাকরি অবশ্যই তাদের হবে যাদের সার্টিফিকেট থাকবে। তো আশা করি আপনারা ক্লিয়ার। এবং 3 বছর যেহেতু আপনার সার্টিফিকেট মেয়াদ, 3 বছরে আপনাদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে, এবং সেই সুবিধা যদি কাজে লাগাতে পারেন অবশ্যই আপনার চাকরি হয়ে যাবে। আর সবসময় চয়েস রাখবেন আপনাদের নিজের পাশাপাশি উপজেলা জেলার মধ্যে, যেহেতু এই চাকরিতে বেতনের পরিমাণ খুবই কম, তাই এই বেতন দিয়ে বাইরে থাকতে হলে আসলে খুব মানবেতর জীবনযাপন কাটাতে হবে। তাই পাশাপাশি নিজ উপজেলা জেলা এবং ডিভিশনের মধ্যে থাকার চেষ্টা করবেন, তাহলে বাড়ির কাজের পাশাপাশি আপনি চাকরিটি করতে পারবেন। শিক্ষকতা একটা মহান পেশা, টাকার চেয়ে এখানে কিন্তু আপনার সম্মানটা অনেক বেশি, এবং অনেক সম্মান পাওয়া যায় এই পেশার মধ্যে। কিন্তু বর্তমানে টাকা ছাড়া আসলে চলাটাও অসম্ভব ব্যাপার। তাই যাদের বেশি টাকার প্রয়োজন রয়েছে তারা এই চাকরিতে যোগদান নাও করতে পারেন, অথবা আপনি মনে করেন 40,000 50,000 বেতনে কোনো চাকরিতে আছেন, আপনি সেটাই করতে পারেন, না হলে এখানে এসে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি আরো আমাকে বলেছেন যে একই মেরিট যদি 4-5 জন লোকের হয় তখন কার চাকরিটি হবে? তখন আসলে এখানে বয়স দেখবে, সার্টিফিকেটের রেজাল্ট দেখবে, অনেক দিক বিবেচনা করার পর যে এগিয়ে থাকবে এবং আপনার দেখবে যে এই প্রতিষ্ঠানের কাছাকাছি কার বাসা, এগুলো প্রাধান্য পাবে। তো আশা করি অনেক জনের মেরিট একই হওয়ার পরেও এ ধরনের কিছু বিবেচনা করার পর কিন্তু আসলে সেগুলো নেওয়া হয়ে থাকে। আর যাদের নাম বা ফোন নাম্বার অথবা জন্ম তারিখ ভুল হয়েছে তারা এগুলো কারেকশন করার পর আবেদন করবেন। আপনারা আবেদনের সময় পাবেন, সমস্যা নাই। আপনারা কারেকশন করেন এনআইডি, সব কারেকশন করার পর আপনারা আবেদন করবেন। তো সকলের জন্য শুভকামনা রইল। এরপরেও আরো কোন তথ্য যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে আপনাদের কি কি পদক্ষেপ নিতে হবে, কি কি কার্যক্রমগুলো করতে হবে এ সম্পর্কে আমরা আরো আলোচনা করব। সো এগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।